ভাই এত স্মুথ রাস্তা। লালন শাহ সেতুতে এখন আমরা, প্রচুর মানুষ এখানে দাঁড়ায় ছবি তোলার জন্য। করতে পারবেন না, এত সুন্দর। বঙ্গবন্ধু সেতু যেতে হবে। ও ভাই, 15ই এপ্রিল 2024 দুপুর 12টা 33 বাজে আমি বের হয়ে যাচ্ছি ঢাকার জন্য। খুব অল্প সময়ের জন্য বাড়িতে আসছিলাম, মাত্র কয়দিন থাকলাম, 3 দিন। 3 দিনেই 12, 13, 14 3 দিন থাকলাম। 3 দিন পরে আজকে আবার চলে যাচ্ছি। আশা করি সহি সালামত আস্তে ধীরে যে পৌঁছাইতে পারবো। আমি যমুনা সেতু হয়ে যাব। যমুনা সেতুর আগে ওইখানে আমার এক বড় ভাই আমার সাথে দেখা করবে। যমুনা সেতু দিয়ে গাজীপুর দিয়ে উত্তরা দিয়ে ঢুকবো ঢাকায়। আশা করতেছি আস্তে ধীরে গেলেও রাত 8টা, 8:30টার মধ্যে পৌঁছায় যাব। রাতে রাইড করতে চাই না, অ্যাটলিস্ট রাতে ঢুকতে মানে রাইড করতে গেলে অ্যাটলিস্ট জানি আমি টাঙ্গাইল থেকে স্টার্ট করতে পারি সন্ধ্যার পরে। এটাই আমার টার্গেট, ফার্স্ট টার্গেট। 4 লেনের রাস্তায় রাতে রাইড করা তেমন একটা প্যারা না, বাট 2 লেনের রাস্তায় রাতে রাইড করা অনেক প্যারা। গ্রাম থেকে বের হয়ে গেলাম, ঠান্ডাও লাগায় ফেলছি, বাট গ্রামে আসলে খুব ভালো লাগে। একদম নীরব নিশ্চুপ পরিবেশ। এবার তো গ্রামের সব জায়গাতে যাওয়া হইল না। গ্রামের ভিতরে এবার ঘুরতে পারি নাই, কোথাও যাই নাই। এর আগে যেবার আসছিলাম গত ডিসেম্বরে, সেই সময় 7 দিন 8 দিনের জন্য আসছিলাম। সেই সময় অনেক ঘুরছি, অনেক মানে অনেক ঘোরা হয়েছে। সেগুলো কোনোটাই ভিডিও টিডিও কিছুই নাই। তখন আসলে ব্লগিং করব বা ভিডিও করব সেই চিন্তা ভাবনাও ছিল না। সেইভাবে আসছি, আস্তে ধীরে ঘুরছি, চিল করছি, পোলাপানের সাথে চলে গেছি। বাট এবার তো ঘুরলাম, ভিডিও করলাম, আস্তে আস্তে সব আসবে। ধীরে ধীরে যাই, ভাইয়ের সাথে দেখা করি, তারপরে আবার আস্তে ধীরে রওনা করব। পথে মধ্যে বিভিন্ন জায়গায় তো থাকবই। এদিকে যে পরিমাণ গরম, তো একবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সকালবেলা কারেন্ট ছিল না, সিদ্ধ হয়ে গেছি একবারে। আমি আমার জীবনে যতগুলো 2 লেনের রাস্তায় চলছি তার ভিতরে ঝিনাইদহ কুষ্টিয়া হাইওয়েটা বেস্ট ভাই। এত স্মুথ রাস্তা, কোনো ঝাঁকি নাই, কোনো প্যারা নাই। এই রাস্তাটা নতুন হয়েছে এন্ড এত স্মুথ, পুরা বাটারি স্মুথ, কোনো ঝাঁকি নাই, কোনো কিচ্ছু নাই। ওফ, বাংলাদেশের সবগুলা 2 লেনের রাস্তা যদি এইরকম হইতো তাহলে তো সেই হইতো। কালকে যশোর ঝিনাইদহ রাস্তায় গিয়ে অবস্থা হয়ে গেছে খারাপ। ওইদিকে যশোর থেকে খুলনা রাস্তা যে খুব ভালো তা না। যাওয়ার সময় যেদিক দিয়ে গেলাম রাস্তার বাম সাইড দিয়ে, দ্যাট মিনস এই বামের সাইডে, সেই পাশ তো ভালোই লাগছে। বাট আসার সময় ওই দিকে কিছু হয়ে যেহেতু আসছে, কারণ ওই পাশটা বাম, সেই সময় আমার অবস্থা হয়ে গেছে খারাপ। ওই পাশের রাস্তাটা খুবই বাম্পি এবং খুবই ভাঙাচোরা, বাট এই রাস্তাটা ওফ ম্যান। কিরে, গাড়ি আবার আমার কোলের উপরে আসে কেন? এই দেখেন ধুলানি ছাপড়ি, হাফ প্যান্ট একটা পরে, কাপড় চোপড় সবকিছু খুলে, দ্যাট মিনস বোতাম সবকিছু খুলে বাইকটা একবার এদিক একবার ওইদিক, একবার এদিক একবার ওইদিক করতেছে। যখন একটু ইমব্যালেন্স হয়ে গাড়ির তলায় যাবে তখনই আচ্ছা চালতা হো দোয়া মে ইয়াদ রাখনা হয়ে যাবে। খালি কলা আর কলা, মানে কি অবস্থা দেখেন, কি পরিমাণ কলা হয়েছে তাহলে এই এলাকায়, খালি কলা আর কলা। মনে হয় এটাই বাংলাদেশের সবচেয়ে বড় কলার আড়ত। আমি কখনো কলার জন্য ডেডিকেটেড এরকম আড়ত বা এরকম বাজার দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমরা এই কুষ্টিয়ার ভিতরে ঢুকে গেছি। ওরে বাবা, এদিকের একটু রাস্তাটা খারাপ। ওফ, আমার কেন যেন ঘুম পাচ্ছে, খুবই ডিজি ফিল হচ্ছে, কেমন যেন শরীরটা ম্যাজ করতেছে, মনে হচ্ছে জ্বর আসবে বা এরকম কিছু। কুষ্টিয়া আর 21 কিলোমিটার। আমি আবার একটু বেশ রাশ রাইডে করছি, যদিও আমার ভাইয়ের সাথে মিট আপ টাইম 2:30, এখন বাজে 1:23। তার মানে কি আমার 1 ঘন্টা বসে থাকতে হবে এখানে গিয়ে? প্রবাবলি ইয়েস। সেই কেস যদি হয় তাহলে কুষ্টিয়া শহরের ভিতরে ঢুকবো। আমরা কুষ্টিয়া বাইপাসে চলে আসছি। বটতলা মনে হয় জায়গাটার নাম, বটতলা বা বটতইল সামথিং কিছু একটা এরকম। আমি ভাবছিলাম এখানে আসতেই আমার 2টার বেশি বাজবে, বাট 1:40-এর মধ্যে আমরা এখানে চলে আসছি। এই রাস্তাটা অনেক সুন্দর। এই বাইপাসটা এর আগে ছিল না, নতুন হয়েছে প্রবাবলি, আমি এর আগে দেখি নাই। তো এই জায়গাটা অনেক সুন্দর, অনেক।
দুই পাশে একবারে মানে ইয়ের মতন ফিল দেয়, চট্টগ্রামের মতন ফিল দেয়। চট্টগ্রামে যেরকম রাস্তার দুই পাশে মানে একটু সমুদ্র সমুদ্র ভাইব থাকে হাইওয়েতে, সেরকম ফিল দেয়। এটা ভালো লাগে দেখতে অনেক। এটা প্রবাবলি কোনো একটা বড় নদী, না নদী না, এর নিচে অবশ্য কিছু একটা আছে, আমি ঠিক জানি না। আমি এই রাস্তায় আগে কখনোই আসি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। একদম এটা ধরে সোজা চলে গেলে লালন শাহ সেতু। আমরা লালন শাহ সেতুতে যাব না, আমরা কোথায় কোন একটা জায়গা জানি, খেয়াল নাই আমার, ওখানে দাঁড়াইতে হবে। আমার সিনিয়র একজন ভাই আসবেন, ওনার সাথে একটু দেখা করব, তারপরে আবার আমরা রওনা দিব। দেখা খুব ভালো লাগলো। ভাই আমার ক্যাডেট কলেজে সিনিয়র, আমার গাইড। আমি যখন ক্লাস 7-এ প্রথম ক্যাডেট কলেজে যাই তখন আমাকে সব কিছু শিখাইছেন নিজে। অ্যান্ড চা খাইলাম, বেশ লম্বা বিরতি দিছি, 1 ঘন্টা বিরতি দিয়ে রওনা করতেছি লালন শাহ সেতুতে। এখন আমরা এই সেতু থেকে দুইটা জিনিস খুব ভালো দেখা যায় এবং খুব ভালো লাগে আমার দেখতে। ফার্স্ট অফ অল, সেতুর বামে হার্ডিঞ্জ ব্রিজ, প্রবাবলি বাংলাদেশের সর্বপ্রথম রেল সেতু এবং সবচেয়ে সুন্দর রেল সেতু। এত সুন্দর রেল সেতু, এটা অকল্পনীয় সুন্দর। অ্যান্ড আরেকটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এবং এটা এখনো চালু হয়নি, চালু হবে সম্ভবত সামনে। অ্যান্ড এটাও অনেক সুন্দর দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে দুইটা। এই সেতুর দুই পাশে দুইটা ভিউ পয়েন্ট, প্রচুর মানুষ এখানে দাঁড়ায় ছবি তোলার জন্য। বাট সেতুতে দাঁড়ানোটা ঠিক না, সেতুতে দাঁড়ালে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। একটা গাড়ি স্পিডে আসে, দেখেন দাঁড়ায় আছে, জায়গাটা ব্লক করে ফেলছে। সেতুর পাশে যদিও সাইড ওয়ে আছে, এই ওয়াকওয়ে গুলাতে দাঁড়াইতে পারেন, বাট গাড়ি নিয়ে এসে এখানে না দাঁড়ানোই উত্তম। গাড়ি ওই পাশে রেখে হেঁটে ওঠাটাও আমার কাছে মনে হয় যে ডিসেন্ট। আমরা এখানে 1 ঘন্টা সময় লস করে ফেলছি। এইটা আমাকে কভার আপ করতে প্রচুর প্যারা খেতে হবে, কারণ রাস্তা অনেক বেশি। আমি যমুনা সেতু পার হইতে চাই সন্ধ্যার আগে অ্যাটলিস্ট, বা গোধূলি লগ্নে যমুনা সেতুতে উঠতে চাই। সো আমাদেরকে একটু দ্রুত যেতে হবে। ভালো বিরতি হয়েছে, গাড়িটা একটু রেস্ট করলো, ঠান্ডা হইলো। সর্দি কাশিতে আমার অবস্থা খারাপ। লেটস গো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ভাই এই গম্বুজগুলা কি বিশাল বিশাল, মানে বিশাল এগুলা। মানুষকে তো পেঁপড়ার মতন দেখা যাবে এখানে। পারমাণবিক চুল্লি, রেডিয়েটর, যেটা গরম বাতাস নির্গমনের জন্য চুল্লি। এদিকে রাস্তা ভাই চলন মিলের রাস্তা, নাটোরের, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ভাই এই রাস্তা যে সুন্দর। আমি শুধুমাত্র বিকালে রাইড করতে আসছি, গোধূলি লগ্নে বিকালের ঠিক আগে আগে এই জায়গাটা দিয়ে রাইড করার জন্য। এই জায়গার ভিউ বর্ষাকালে একরকম, শীতকালে আরেক রকম, গরমকালে জাস্ট আরেক রকম, এবং প্রত্যেকটা ব্রেথ টেকিং ভিউ। অস্থির অস্থির। সূর্যটা কেমন যেন লালচে ভাব ধারণ করছে, 3:30 বাজে, এখনই এরকম কালার দিচ্ছে, নাকি আমার ভাইজরের জন্য এরকম হচ্ছে। বাট টেম্পারেচার অনেক কমে আসছে। 1 ঘন্টা ডিলে করে রওনা দেওয়াটা খারাপ হয় নাই ভাবতেছি, ভালোই লাগতেছে এখন। অথবা আকাশে মেঘ আছে, আল্লাহ আল্লাহ করে বৃষ্টি না নামলেই হয়। বৃষ্টি নামলে আমি শেষ। বৃষ্টি নামলে একবারে ও বাবা, না 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 না, এই কাজ ভুলেও করবেন না কিন্তু। সামনে 3-4টা গাড়ি আছে এবং ওই পাশ থেকে গাড়ি আসতেছে, আপনি কখনোই ওভারটেক করতে যাবেন না। নো ক্লোজ কল। রাইডিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো গরমকালে স্পেশালি, সেটা হলো ডিহাইড্রেটেড না হয়ে যাওয়া। কোনোভাবেই ডিহাইড্রেটেড হওয়া যাবে না। ডিহাইড্রেটেড হলেই আপনার শরীর একবারে ছেড়ে দিবে, কিন্তু টায়ার্ড হয়ে যাবেন। আপনার চালাইতে খারাপ লাগতেছে, শরীরে কোনো একটা আনইজিনেস ফিল হচ্ছে, ডিজি ফিল হচ্ছে, আপনি ব্রেক দেন, ব্রেক দিয়ে তারপর আবার স্টার্ট করেন। বাট কখনোই ইয়ে করবেন না, পানি না খেয়ে রওনা দিবেন না। প্রত্যেক ব্রেকে ঠান্ডা পানি না, খুবই মোলায়েম পানি, খুব গরম পানি না, নর্মাল পানি খেতে পারলে বেস্ট। যদি খুব বেশি গরম পড়ে তাহলে হালকা ঠান্ডা পানি, এরকম পানি খাবেন, ভালো লাগবে।
মেঘ হোক, এরকম থাকে, এরকম ওয়েদার থাকলে ভালো। আলো হুট করে একবারেই মরে গেছে। এইভাবে রাইড করতে খুব ভালো লাগতেছে এখন। ওফ, এরকম ওয়েদার যদি সারাদিন থাকতো তাহলে ভালোই হতো। গ্লুমি, বাট এটাতে রাইড করে ভালো মজা। কারণ ওই রকম রোদে আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, স্পেশালি কুষ্টিয়া ওই পর্যন্ত আসার পর্যন্ত আমার যে কষ্টটা হয়েছে রোদের কারণে। হাইওয়েতে রাইডিংয়ের আরেকটা মজার টিপস আপনাকে দিই, এবং খুবই ইম্পর্টেন্ট টিপস। আপনার চেয়ে বড় সাইজের গাড়ির সাথে কখনোই পাঙ্গা লাগবেন না। বুঝতে পেরেছেন? যে এই গাড়িটাই আপনার চেয়ে সাইজে বড়, কখনোই তার সাথে উষ্টি করা যাবে না। একটা ট্রাক হোক, বাস হোক, প্রাইভেট কার হোক, যেটা আপনার চেয়ে ফাস্ট যাইতে পারে এবং যেটা আপনার চেয়ে বড় সাইজে, তার সাথে আপনার কোনো হাঙ্কি পাঙ্কি করার দরকার নাই, ঠিক আছে? এবং ও কোনো রিস্কে ওভারটেক করে ক্রস মারতে গিয়ে, এই করতে গিয়ে, ওই করতে গিয়ে এটা করার কোনো দরকার নাই। ছাপড়িগিরি করবেন না, সেফ রাইড করবেন, সময় 10 মিনিট বেশি লাগুক। এটা করতে গিয়ে অনেক বড় বড় রাইডার কিন্তু হারাই গেছে পৃথিবী থেকে, ঠিক আছে? যেখানে যেরকম স্পিড লিমিট মানা উচিত, সেখানে ঠিক সেরকম স্পিড লিমিট মেনে তারপরে রাইড করবেন। কখনোই এক্সট্রা স্পিডে রাইড করবেন না। ভালো প্রোটেক্টিভ হেলমেট ইউজ করতে পারবেন, এটা তো আমি সবসময় সব ভিডিওতেই বলি, ঠিক আছে? সবসময় প্রপার রাইডিং গিয়ার ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট। এই রাস্তাটায় চালায় মজা কি জানেন? এই রাস্তাটা ভালো। ঝিনাইদহ থেকে এই যে আসতেছি, রাস্তাটা কোনো জায়গায় তেমন খারাপ না, সব জায়গায় ভালো রাস্তা। ইভেন ঢাকা পর্যন্ত কিন্তু ভালোই রাস্তা। ওই সিরাজগঞ্জের ওইখানে আমাদের যে বাইপাসটা পাবো আমরা, সেখানে হয়তো একটু খারাপ রাস্তা হইতে পারে। ওখানে রাস্তার কাজ যেহেতু হচ্ছে, সেহেতু একটু খারাপ তো হবেই। সো ওইটুকু বাদ দিয়ে কিন্তু বাকি সব জায়গার রাস্তা ভালো। ইভেন ইফ এই যে নাটোর পাবনা রাস্তা যেটা, এই রাস্তাটাও কিন্তু ভালো, অত বাম্পি না। বাট কুষ্টিয়া ঝিনাইদহের রাস্তাটা বেস্ট। ওই রাস্তাটা হেভি স্মুথ, খুব সুন্দর সূর্য দিচ্ছে, সূর্যের আলো দিচ্ছে, খুবই সুন্দর সূর্যের আলো দিচ্ছে। এখানে থেকে কোনো একটা জায়গায় ডানে মোড় নিলে হচ্ছে বনপাড়া রোড। তো বনপাড়া রোডে উঠে একটা ব্রেক দেবো বনপাড়া রোডের মাথায়, ব্রেকটা দিয়ে তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে রওনা করবো, এবং পরবর্তী স্টপেজটা হবে প্রবাবলি সিরাজগঞ্জ। একবারে সিরাজগঞ্জে একটা ছোট্ট বিরতি দেবো, ছোট্ট বিরতি দিয়ে যমুনা সেতু পার হয়ে যমুনা সেতুর উপর সেই লেঙ্গাতে গিয়ে আরেকটা ছোট বিরতি। অ্যান্ড যদি শরীর না কুলায় অ্যাট দ্যাট টাইম আমরা একটা চন্দ্রায় বিরতি দিতে পারি, বাট তাছাড়া আর কোনো বিরতি দেবো না। আজকে একটু বেশি বিরতি দিয়ে যেতে হবে, কারণ আমি একটু টায়ার্ড, অ্যান্ড বিকালে রওনা হয়েছি, আই এম ফিলিং সো ডিজি। যেদিন আসছিলাম সেদিন মাত্র 2টা বিরতি দিয়েছিলাম। এই যে বঙ্গবন্ধু সেতু হাতের ডান দিকে 75 কিলোমিটার্স, আর টাঙ্গাইল 102 কিলোমিটার্স। এইখানে আমরা একটা ছোট্ট বিরতি দেবো, 5 মিনিটের বিরতি। কি অবস্থা চেয়ারের? এটা পুরে তো পুরা কয়লা হয়ে গেছে, গরমে একবারে অবস্থা খারাপ। এখানেও প্রায় 180 কিলোমিটার মতন রাইড করা বাকি। সেই বড়াই গ্রাম, এদিকে বনপাড়া বাইপাস, আমাদের নেক্সট স্টপেজ সিরাজগঞ্জ। ওয়েলকাম টু বনপাড়া রোড। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা যদি বলেন তাহলে এটা এই নাটোরের বনপাড়া রোড। বনলতা সেনের মতন এই বনপাড়া রোডও অনেক সুন্দর। এর দুই পাশের যে শিমারিং এক্সপান্স অফ বিউটি, এটা আপনি কল্পনা করতে পারবেন না, এত সুন্দর, এত সুন্দর। এই বনপাড়া রোড বা এই রাস্তাটা অ্যাকচুয়ালি চলন বিলের মাঝখান দিয়ে গেছে। চলন বিলের মাঝখান দিয়ে যাওয়ার কারণে যে ঘটনাটা, সেটা হলো বর্ষার সময় এটার রূপ থাকে একরকম, শীতকালে এটার রূপ হয়ে যায় আরেক রকম, অ্যান্ড হেমন্ত, গরম বা প্রত্যেকটা ঋতুতে এটার রূপ থাকে অন্য রকম। এই বনপাড়া রোডের দুই পাশে চলন বিল, এবং যত দূর আপনার চোখ যাবে খালি মাঠ আর মাঠ। আর বর্ষাকালে মাঝখানে শুধুমাত্র এই রাস্তাটা টিকে থাকে, অ্যান্ড আশপাশে যা কিছু আছে সব কিছু পানির নিচে চলে যায়। সো এইটার যে কি সৌন্দর্য ভাই, আপনি বলে বুঝাইতে পারবো না। আমি বর্ষার সময় একবার আমার আসার সৌভাগ্য হয়েছিল এই বনপাড়া রোডে,
অ্যান্ড এইটার অন্যরকম বিউটি, অন্যরকম। শীতকালে আবার দেখবেন দুই পাশে সরিষা ক্ষেত দিয়ে ভর্তি, এবং অন্য মানে দুই পাশে সরিষা ক্ষেত দিয়ে ভর্তি, এবং এত সুন্দর হলুদ, পুরো একবারে ছেয়ে গেছে পুরো হলুদে। গরমকালে দেখবেন ধান, গম, ভুট্টা সহ, শীতের শেষের দিকে ভুট্টা, এই যে এখনকার সময় ধানের ক্ষেত দিয়ে ভরা একবারে, আর প্রচুর ভুট্টা হয় এই জায়গায়, প্রচুর ভুট্টা। আপনারা দেখতেছেন এই যে সব ভুট্টার ক্ষেত, সব খালি ভুট্টা আর ভুট্টা। এই বনপাড়া রোডে রাইড করে যে কি মজা, রাস্তাও ভালো, অ্যান্ড দুই পাশে এত সুন্দর সৌন্দর্য, স্পেশালি বিকালের সময় যে ভোরে যখন সূর্যটা ডুবি ডুবি করতেছে, এই সময় রাইড করে মজা পুরো অন্যরকম ভাই, অন্যরকম। আপনারা যদি পারেন, যাদের বাইক আছে তারা সবাই অবশ্যই বনপাড়া রোডে আসবেন। বনপাড়া রোডে এসে নাটোরের সৌন্দর্য যেটা, এটা উপভোগ করে যাবেন। বনপাড়া রোডের যে সৌন্দর্য, এটা আমি আর কথা না বাড়াই, আপনারা এই সৌন্দর্যটা দেখেন, শুধু কি সুন্দর, জাস্ট সৌন্দর্যটা দেখেন। Yeah. I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but চলন বিলের এই রাস্তার কিন্তু টোল আছে। সেই টোলটা শুধুমাত্র বড় গাড়ির জন্য, বাইকের জন্য না। সো বাইকের যাওয়ার জন্য কিন্তু একটা আলাদা রাস্তা আছে। আমি এর আগে একবার আসছি, সেইবারও রাস্তাটা জানতাম না এরকম। এই যে সাইডের এই ছোট রাস্তাটা, এদিক দিয়ে নেমে যাইতে হবে। আরে উঠে না কেন? আচ্ছা, ওঠার দরকার নাই। আরে বাবা, এই সাইডের রাস্তাটা দিয়ে আপনি এই টোল বক্সটা পার হয়ে যেতে পারবেন আর কি। দিস টোল ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি বিগার ভেহিকেলস। বাইকের জন্য এই টোল লাগে না, কিন্তু বাইকের যাওয়ার জন্য ফ্রি ওয়ে হচ্ছে এই যে সার্ভিস লেন যেটা, সেটা। এই সার্ভিস লেনটা দিয়ে অটোরিকশা, ভ্যান, সাইকেল, বাইকও পার হয়। এইটা পার হয়ে সামনে গিয়ে আবার একটা জায়গা আছে, কাটা আছে, সেখানে গিয়ে উঠতে হবে। আমি ভুল করে ওইদিকে চলে যাচ্ছিলাম, তারপরে আবার এই যে দিক দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে ঢুকে এখান দিয়ে গিয়ে এইখানে উঠবো না, সামনে গিয়ে আরেকটা জায়গা আছে, সামনে উঠবো। এই জায়গাটা দিয়ে আর কি উঠতে হয়। সাবধানে দেখি পিছনে কোনো বাইক আসতেছে নাকি, কোনো গাড়ি ঘোড়া আসতেছে নাকি। মেন ওয়েতে উঠে গেলাম আবার। দেখেন সামনে এনারা ট্রাকে করে ঢাকায় যাচ্ছেন, আবার আমাকে দেখতে হচ্ছেন। আসলে জীবিকার তাগিদে তো মানুষকে ছুটতেই হবে। হয়তোবা গাড়ির টিকিট পান নাই, সেই জন্য যাচ্ছেন, অথবা গাড়ির টিকিট কেনার ক্যাপাসিটি নাই, সামর্থ্য নাই, সেই জন্য যাচ্ছেন ট্রাকে। হোয়াট এভার ইট ইজ, দে হ্যাভ এনজয়েড দেয়ার ঈদ। এটা সত্যি, ফ্যামিলির সাথে, পরিবারের পরিজনের সাথে ঈদ উপভোগ করার মজাই অন্যরকম। নিউ ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সব বাস দেখছি এখানে দাঁড়াইছে, তার মানে এটা হয়তো ভালো খারাপ হোয়াট এভার ইট ইজ। আমি তো খাওয়া দাওয়া কিছু করব না, আমি দাঁড়াইলাম, একটু রেস্ট করব, এক কাপ চা হয়তো বা খাইতে পারি, অ্যান্ড গোপ্রোর ব্যাটারি চেঞ্জ করব। ওরে বাবারে, শরীর পুরো ধরে দিছে। সিরাজগঞ্জে তাহলে আর বিরতি দিব না আর কি, এখানেই বিরতি দিব। বাজে 4:57, 5:10-এর মধ্যে এখান থেকে বেরোবো। I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right. ওভালটিন দিয়া চা খেয়ে কিছুক্ষণ বিরতি নিয়ে 15 মিনিটের একটা বিরতি শেষে আবার বের হচ্ছি। আর প্রবাবলি এখানে বিরতি দেবো না, একবারে সেতু পার হয়ে পাশে লেঙ্গাতে বিরতি দেওয়ার চেষ্টা করব, যদি সন্ধ্যার আগে পার হইতে পারি, আশা করতেছি ইনশাল্লাহ। ভাই আপনারা আমাকে একটা কথা বলেন তো, আপনারা ওয়াশরুম ঠিকভাবে ইউজ করেন না কেন? সবাই না, মানে কিছু মানুষ মানে ওয়াশরুমটা ইউজ করে তারপরে আবার ওয়াশরুমটা মানে ক্লিন করেন না কেন? আপনি ওয়াশরুম ইউজ করছেন, তারপরে পানি দেওয়াটা তো ফরজ কাজ, পানি ব্যবহার করাটা তো ফরজ কাজ। না গন্ধে ঢোকা যায় না, এটা কি মানে হোটেল কর্তৃপক্ষ ওয়াশরুম নষ্ট করে এভাবে? হোটেল কর্তৃপক্ষ তো ওয়াশরুম এভাবে নষ্ট করে না, হোটেল কর্তৃপক্ষ তো আর ওয়াশরুম করে না ওই জায়গায়, তাই না? আপনি নিজেই যাত্রী, যিনি যাত্রী তিনিই তো এটা করতেছেন।
বিরতিতে আসতেছেন, ওয়াশরুম করতেছেন, ওয়াশরুমে পানি না দিয়ে চলে আসতেছেন, পরের জনের জন্য ব্যবহার উপযোগী করে রাখেন ওয়াশরুমটা। কি একটা অবস্থা প্রত্যেকটা ওয়াশরুম। আপনারা যে বলেন যে হোটেল রেস্টুরেন্ট গুলো, হাইওয়ে রেস্টুরেন্ট গুলোর ওয়াশরুমের অবস্থা বিচ্ছিরি, হাইওয়ে রেস্টুরেন্ট গুলোর ওয়াশরুমের অবস্থা বিচ্ছিরি, কিন্তু আমরাই করি। হ্যাঁ, ওনাদের দায়িত্ব আছে, ওনারা প্রত্যেকদিন ক্লিন করার কথা, এটা ইয়ার করার কথা, একটা ওয়াশরুম তারা এত চাপ নিতে পারবে না। কিন্তু ভাই আপনি যদি একটু রয়েছে ব্যবহার করেন, আপনি ওয়াশরুম করার পরে প্রপারলি পানি ইউজ করেন, সবকিছু ক্লিন করে আসেন, এটা আপনি আপনার বর্জ্য আপনি যদি ক্লিন না করেন ঠিকঠাক মতন, ওরা কতটুকু ক্লিন করবে? আমি কখনোই ওদের দোষকে ঢাকা দিচ্ছি না, ওদের প্রচুর দোষ আছে, ওরা কখনো এগুলো ক্লিন করে না, কিছুই দেখে না। একটা ওয়াশরুমের তো অবস্থা তো পুরো ভয়ঙ্কর। বাট আপনারও তো কিছু রেসপন্সিবিলিটিস আছে নাকি? সেই রেসপন্সিবিলিটিস গুলো আপনি পালন করেন। আমরা সিরাজগঞ্জের ভেতরে ঢুকে গেছি। সিরাজগঞ্জ যে গোল চত্বর, সেই গোল চত্বর থেকে সোজা চলে এসেছি যমুনা সেতুর অ্যাপ্রোচ রোডে। আশা করছি 15-20 মিনিটের ভেতরে যমুনা সেতুর টোল প্লাজায় চলে যাব। রাস্তাটা বনপাড়া রোডটা খুব ভালো এনজয় করছি। এই জায়গাটাতে ফুড ভিলেজ ছিল, ফুড ভিলেজটা তো ভেঙে ফেলছে, এখন ফুড ভিলেজ প্রবাবলি ওই আমরা যেখানে বিরতি দিলাম সেইটাই। মানুষজন সবাই তাকায় তাকায় দেখে কেন ভাই? এই রাস্তাটা কিন্তু একটু রিস্কি। হ্যাঁ, রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন, বড় হয়ে গেলে এটা পুরো মাওয়ার চেয়েও বড় রাস্তা হতে যাচ্ছে আশা করি। কিন্তু সমস্যা হলো এই রাস্তাটা এখনো পুরোপুরি মানে কনস্ট্রাকশন হয়নি। একসময় তো এখানে তীব্র জ্যাম হতো, তীব্র জ্যাম, বাট এখন তো সেরকম জ্যাম হয় না। বাট স্টিল নাও এই জায়গাটাতে একটু সাবধানে রাইড করতে হয়, কারণ এই রাস্তায় গাড়ির চাপ আছে। উত্তরবঙ্গ থেকে, পাবনার এলাকা থেকে, সব জায়গা থেকে গাড়িগুলো কিন্তু এখানেই এসে মিলে। সো এই জায়গাটা একটু সাবধানে রাইড করতে হবে। আর যেহেতু হুট করে বড় রাস্তায় চলে আসছি, ব্রেনটাকে অ্যাডাপ্ট করতে একটু টাইম লাগবে। সো এটার জন্য একটু ধীরে সুস্থে রাইড করবো। বাট তারপরে আশা করতেছি আমি সন্ধ্যার আগে, প্রবাবলি 6:30টার আগে আমি বুয়াপুর পার হয়ে, দ্যাট মিনস যমুনা সেতু পার হয়ে এলেঙ্গা হয়ে টাঙ্গাইলের ভিতরে চলে যেতে পারবো, অ্যাটলিস্ট এলেঙ্গাতে পৌঁছাতে পারবো। বাট আমার সবচেয়ে বড় ফিয়ার হয়ে এই রাস্তায় যমুনা সেতুটা পার হওয়ার পরে যে এলেঙ্গা পর্যন্ত অ্যাপ্রোচ রোডটা, রাস্তাটা খুবই চিকন, 2 লেন, এবং রাস্তাটার উইথ এতটুকু মনে হয় 1 লেনের রাস্তাকে 2 লেন বানাইছে, এবং কনস্ট্যান্ট জ্যাম থাকে ওখানে, কোনো গাড়িকে পাস করা যায় না এখান থেকে। আমি চিন্তা করতেছি ভুয়াপুর দিয়ে ঢুকে এলেঙ্গা দিয়ে বের হবো নাকি। হতে পারে এখন ঈদের সময় কি করছে এবার আমি জানি না, হয়তো এদিকের অ্যাপ্রোচের গাড়িগুলোকে ওইদিকে পাঠাইতে পারে, অথবা সোজা পাঠাইতে পারে এগুলা, আর ওইগুলা যেগুলা আসতেছে ঢাকা থেকে সেগুলাকে ভুয়াপুর দিয়ে এদিক দিয়ে আনাইতে পারে। এটাই পুলিশ সাধারণত করে। ওই অ্যাপ্রোচ রোডটাই মানে ঈদের সময় 2 লেন থাকে না, 1 লেন করে, আর 1 লেনটা হয় ভুয়াপুর দিয়ে। কি হবে জানি না, বাট আমি চেষ্টা করবো ভুয়াপুর হয়ে যাওয়ার, বা জানি না, দেখি কি হয়, কতটুকু সময় পৌঁছাতে পারি সেটা ফ্যাক্ট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ট্রাস্ট, ও মাই গড, ক্যান্টনমেন্টের ট্রাস্টও ঈদের সময় বাইরে ট্রিপ মারতে চলে আসছে। কি একটা অবস্থা রে ভাই, আর কি কি দেখবো জীবনে। ট্রাস্টের এই বাসগুলার যে কি অবস্থা ভিতরে। আমি যখন ট্রাস্টে করে যাতায়াত করছি, পা রেখে আমি ঠিক মতো বসতেই পারতাম না। আমি কিন্তু খুব বেশি হাইট আমার না, তারপরেও আমি পা রেখে ঠিকঠাক মতন বসতে পারতাম না। যাই হোক, আমরা যমুনা সেতুর টোল বক্সে চলে এসেছি। মোটর সাইকেল এই দিক। ওয়াও, মোটর সাইকেলের জন্য নতুন লেন, এদিকে আমি কখনো আসি নাই। ডান দিকে প্রবেশ। এই যে মোটর সাইকেল লেন। হ্যাঁ, এটা ভালো করছে, বাইকারদের জন্য এই জিনিসটা খুবই জরুরি ছিল। এর দিকে আমি এর আগে আসি নাই, এটাই ফার্স্ট টাইম। রাস্তাটাও একদম নতুন বোঝাই যাচ্ছে, বাট এই জায়গাটা জোস করছে এই জিনিসটা। যেরকম বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের জন্য আলাদা লেন, যদিও যে সেই টোল প্লাজার আগেই চিপা দিয়ে ওখানেই ঢোকা লাগে, এখানেও মনে হয় অমনই হবে। বাট এই জিনিসটা ভালো করছে অ্যাকচুয়ালি। মোটরসাইকেল লেন আলাদা হওয়াটা জরুরি, প্রয়োজন আছে। আমাকে দেখাইলো ওইখানে, তার মানে কি আমি সামনে আর আই ডোন্ট নো ডানে যাবো? ডানে তো রাস্তা বন্ধ দেখলাম। না, ঠিক আছে, আমি ঠিক রাস্তায় আছি। মোটরসাইকেল লেন সামনে। হ্যাটস অফ, থ্যাঙ্কস টু বঙ্গবন্ধু সেতু অথরিটি। এই কাজটা আপনারা খুবই ভালো কাজ করছেন।
এই যে, না ঠিক আছে, মোটরসাইকেল লেন এখনো সামনেই, সামনে এই যে, ওয়াও, মোটরসাইকেল লেন। বঙ্গবন্ধু সেতুতে ওয়েলকাম। মানুষজন কিন্তু সবাই শুধু পদ্মা সেতুই এখন দেখায়, পদ্মা সেতু, পদ্মা সেতু আর পদ্মা সেতু। আপনারা একটু বঙ্গবন্ধু সেতুও না হয় দেখেন, যমুনা সেতু যেটা বামে ট্রেনের আলাদা একটা ডেডিকেটেড সেতু হচ্ছে, এটা হলে খুব ভালো হবে। তারপরেও এই যে সেতুর পাশ দিয়ে ট্রেন লাইন আছে, বাংলাদেশের একমাত্র সেতু বোধহয় যে সেতুর পাশ দিয়ে এরকম ট্রেন লাইন আছে, ওই সেতুর কথা বলতেছে না, জাস্ট পাশেই কিন্তু ট্রেন লাইন আছে। এত স্লো যাচ্ছে, এটা কি করতেছে? এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটা কিন্তু অন্যরকম বিউটি অ্যাড করে ছবি, সেতুর সাথে, ছবির সাথে বেসিক্যালি। ছবি বলেন, ভিডিও বলেন, সব কিছুতে কিন্তু এই সেতুটা সৌন্দর্য বাড়ায় এই ট্রেন লাইন। তবে এই ট্রেন লাইনের সাথে এই যে বড় ইলেকট্রিকের পোল, এই পাশে লাইট, রাতের বেলায় এই সেতুতে রাইড করতে এত সুন্দর লাগে, অকল্পনীয় সুন্দর লাগে এখানে। তবে এদিক দিয়ে যখন ট্রেন যায়, ট্রেন গেলে সবচেয়ে একবারে 16 কলা পূর্ণ হয় সেতুর ভিডিও, মানে ভিউয়ের 16 কলা পূর্ণ হচ্ছে ট্রেন যদি যায়। যমুনা সেতু আস্তে আস্তে আসলে পুরানো হয়ে গেল, এখন হট টপিক হচ্ছে পদ্মা সেতু। যমুনা নদীতে চর জেগে 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 নদীগুলো শেষ হয়ে যাচ্ছে। প্রমত্তা যমুনা, প্রমত্তা মেঘনা, প্রমত্তা পদ্মা সবাই আজকে ধ্বংস, অলমোস্ট ধ্বংসের দোরগোড়ায়। অথচ এই সেতুগুলা কি, মানে কি প্রমত্তাই না ছিল, এগুলার কথা তো পুরো পৌরাণিক কাহিনীগুলোতেও পাওয়া যায়। বহু আগের সেই পাল যুগ, সেন যুগের গল্প উপন্যাস যেগুলো আছে বা ইতিহাস যেগুলো আছে, সেখানেও কিন্তু আপনি এই নদীগুলো পাবেন। স্পেশালি যমুনা নদী, এই যমুনা নদীর কথা কিন্তু অনেক জায়গাতেই বলা আছে, কারণ এই যমুনা অঞ্চল বা এই রংপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর এই জায়গাগুলোতে কিন্তু বহু আগে থেকেই মানুষজনের বসবাস, এবং যমুনা নদীকে ঘিরে কিন্তু বহু মানে জীবিকা, জীবন সব কিছু অনেকেরই নির্ভর করছে সবসময়। বহু জনবসতি কিন্তু গড়ে উঠছে এই যমুনার পাড় ধরে। এবং যমুনা নিয়ে কিন্তু অনেক গল্প আছে, অনেক কবিতা আছে, অনেক উপন্যাস আছে। যমুনা নদীতে কিন্তু বড় বড় মাছ ধরা পড়ে, এখনো পড়ে, তবে কালে ভদ্রে। একসময় বিশাল বিশাল মাছ ধরা পড়তো এইসব জায়গায়, সব রকমের মাছ, আইড়, বোয়াল, রুই, কাতলা থেকে শুরু করে সব রকম। তবে এই সেতুটা একটু চাপা, মানে 2 লেন হিসাবে বেশ চাপা সেতুটা। কিন্তু উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র মাধ্যম কিন্তু এই যমুনা সেতু। সমস্ত উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিমবঙ্গ যদি আপনি বলেন, পুরাটাকে কিন্তু সংযোগ করছে, স্পেশালি কুষ্টিয়ার আগ পর্যন্ত, মানে পাবনা থেকে শুরু করে এদিকে ওইদিকে পঞ্চগড় পর্যন্ত সমস্ত জায়গার কিন্তু সংযোগস্থল হচ্ছে এই যমুনা সেতু। আপনারা চিন্তা করেন যে যমুনা সেতুটা কিন্তু কতটা ইম্পর্টেন্স রাখে। যেমন পদ্মা সেতুটা আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের সংযোগ, সেরকম করে যমুনা সেতু কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং উত্তর পশ্চিমবঙ্গের সংযোগ সেতু। যেমন কক্সবাজারের সাথে কর্ণফুলী সেতু, বাংলাদেশের সব ইম্পর্টেন্ট জায়গা বা বড় বড় এই লোকেশন, ওরে বাবা, এখানেও কিন্তু বাতাসের ধাক্কা আছে ভালোই, বাট পদ্মা সেতুর মতো অত তীব্র না। পদ্মা সেতুতে যে বাতাসের উইন্ডের মানে যে ফোর্সটা, যে ধাক্কাটা, এটা পুরো পাগলা ধাক্কা, আমার খুবই ভয় লাগে। কারণ পদ্মা সেতুটা কিন্তু অনেক উঁচুতে, যমুনা সেতু কিন্তু এত উঁচুতে না। যমুনা সেতু কিন্তু লেভেল, ঠিক আছে, একটা লেভেলে কিন্তু যমুনা সেতু, মানে একদম সমান, উঁচু না। বাট পদ্মা সেতুটা কিন্তু এরকম, যমুনা সেতু এরকম। তবে আরেকটা জিনিস হচ্ছে, এই সেতুগুলো কিন্তু হালকা বাঁকা থাকে, সেতুগুলো কিন্তু একদম সোজা স্ট্রেইট না, হালকা বাঁকা। আপনি ছবি দেখলে দেখবেন যে মনে হবে সেতুগুলো এরকম হওয়ার কারণ আছে। এই কারণটা হলো, আমি যতদূর জানি, প্রথমত বাতাসের ধাক্কা সামাল দেওয়ার জন্য এরকম বাঁকা হলে এই জায়গাটাতে আসলে উইন্ডের যে ফোর্সটা বা ঝড় বৃষ্টি হলে বাতাস যে সেতুতে ধাক্কা দেয়, সেই ধাক্কাটা কম লাগে। এবং আরেকটা জিনিস নাকি, ড্রাইভার যাতে ঘুমায় না যায় সেতুতে, যদি ঘুমায় না যায় আর কি, তার কনস্ট্যান্ট আমাকে স্টিয়ারিং একবারে সোজা ধরে রাখা লাগতেছে না, হালকা একটু ডানে বামে করতে হচ্ছে। সেতু যত কার্ভ হচ্ছে সেভাবে করে আপনাকে হালকা কার্ভ হতে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি এই সেতুগুলো এত বড় হয়, এই কার্ভগুলো কিন্তু আপনি নর্মালি যখন রাইড করে যাচ্ছেন তখন কিন্তু বুঝতে পারবেন না, শুধুমাত্র ছবিতেই বুঝতে পারবেন, বা ওই ড্রোন দিয়ে যদি ভিডিও করেন উপর থেকে, তাহলে বুঝতে পারবেন যে এটা একটু হালকা কার্ভ আছে। এবং বাংলাদেশের সবচেয়ে কঠিন, সবচাইতে টাফ এবং সবচাইতে রিস্কি 2 লেনের রাস্তা ক্রস করতেছি। এই রাস্তাটা আমার কাছে খুবই কঠিন লাগে।
এবং খুবই রিস্কি। রাস্তাটা এত চাপা এবং এটা 2 লেনের রাস্তা, প্লাস প্রচুর গাড়ি এখানে, প্রচুর মানে প্রচুর গাড়ি। দেখেন আমি বেরই হইতে পারতেছি না এবং কনস্ট্যান্ট ডানের ইন্ডিকেটর দিয়ে সাইড বিজি সিগন্যাল দেওয়া লাগতেছে। তারপরেও দেখবেন গাড়িগুলো কিন্তু কেটে কেটে বাইর হইতেছে। যেমন এই যে ট্রাকটা, এটাকে ক্রস করতে হবে কারণ এই ট্রাকটা খুব স্লো, হয়তো দেখছেন এই যেখানে বলতে বলতে ওই পাশ থেকেও মানে একবারে একটা গাড়ি এই পাশ থেকে ওভারটেক করতে গেলে ওই পাশের গাড়ি একদম 100% শিওর আটকায় যাবেই। দেখেন ভাবছিলাম যে সামনে খালি, বাট সামনে কিন্তু বেসিক্যালি খালি না, এই অল্প একটু জায়গা আছে আর কি, তাও পার হয়ে চলে আসলাম। এই যে ট্রেন যাচ্ছে, আরেকটু পরে আসলে প্রবাবলি আমি ট্রেনটা পাইতাম যমুনা সেতুর উপরে, বাট তাও সময় লাগবে, এটার যমুনা সেতুতে উঠতে আরও আধা ঘন্টা মতো সময় লাগবে, কারণ এটা তো এখানে থামবে। এই জায়গাটাতে সব ট্রেনই থামে দেখছি, কেন থামে জানি না, ক্রসিং মনে হয়, ক্রসিংয়ের জন্য, কারণ যমুনা সেতুর উপরে প্রবাবলি লাইন একটাই। আমি এই যে ক্রসটা করলাম, এই যে ওভারটেকটা করলাম, এটাকে ডিসেন্ট ওভারটেক হইলো আল্লাহ জানে। মাঝে মধ্যে কিছু রিস্ক নিতে হয়। এই যে ইতিহাস যাচ্ছে, ইতিহাস রচনা করতে। তবে এবারের ঈদে খুব বেশি গাড়ির চাপ কোথাওই ছিল না। এবারের ঈদে খুব বেশি গাড়ির চাপ অ্যাকচুয়ালি কোথাওই ছিল না, পদ্মা সেতুতেও তেমন ছিল না এবং যমুনা সেতুর এদিকেও আসলে তেমন নিউজ পাওয়া যায় নাই। আমাকে ঢুকে যাইতে হবে। ও ভাই, আমি আমার জীবনে এত রিস্কি ওভারটেক মনে হয় করি নাই। পিছনের এই প্রাইভেট কারটার এত তাড়া ভাই, এ পাগল করে ফেলতেছে হর্ন আর টিপা দিতে দিতে। রাস্তাটা এমনিতেই চিকন, ছোট রাস্তা, আমি সাইড বিজি ইন্ডিকেটর দিচ্ছি বারবার, তারপরেও সে হর্ন দিয়ে ডিপার দিয়ে পুরো পাগলা বানাইতেছে। ভাই আপনাদের যাদের এত বেশি তাড়া থাকবে, এত বেশি প্যারা থাকবে, আপনারা ভাই আকাশ দিয়ে উড়ে যান, রাস্তা দিয়ে যায়েন না। প্রাইভেট কারওয়ালাদের দেমাগ বেশি থাকে, ঠিক আছে, দেমাগ বেশি বলেই এরকম করেন এবং অ্যাক্সিডেন্টগুলো আপনারা করেন। দেখেন কি করতেছে, দেখেন। আমিও জায়গা দিব না, আর তুই যদি আমার গাড়িতে এসে মারোস তোর তো খবর আছে। আমি চাইলে বাম দিয়ে যেতে পারি, বাম দিয়ে বাইক অনেকগুলো ঢুকতেছে, বাট বাম দিয়ে যাওয়াটা আসলে রিস্ক। আমি এর আগে একবার গিয়ে দেখছি তো, বাম দিয়ে যাওয়াটা বেশ ভালোই রিস্কি, সার্ভিস ওয়েতে ওঠা, কারণ এই পাশে বালি আছে, অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হইলে একবারে ডিরেক্ট ওখানে গিয়ে ঠাস করে পড়বো। ভাই এই রাস্তাটা কবে 4 লেন হবে আর পারি না, খুবই রিস্কি লাগে এই রাস্তাটা, খুব মানে খুবই রিস্কি। বাংলাদেশের আর কোনো রাস্তা বোধ হয় আমার এরকম রিস্কি লাগে না এইটুকু রাস্তাতে। এই আমি অলরেডি ঘেমে গেছি। এবার অন করি নাই, যাক অবশেষে 2 লেনের ওই ট্রমাটাইজড রাস্তা পার করে 4 লেনের রাস্তায় আসছি এলেঙ্গাতে। এখানে একটা বিরতি দিতে হবে, আমার খুবই আনকমফোর্টেবল লাগতেছে। এদিকে তো দোকানপাট ছিল, এদিকে বিরতি দিলে ভালো হইতো না? হ্যাঁ এখানেই বিরতি দেই। ও আর পারতেছি না, আমার খুবই সিটিং আনকমফোর্টেবল ফিল হচ্ছে। পিছনে আবার গাড়ি আসে কেন? বিরতি দিয়ে আবার যাত্রা শুরু করলাম। সন্ধ্যার পরে আসলে এই রাস্তায় দেখানো তেমন কিছু নাই, সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড খুবই সাবধানে রাইড করতে হবে। যদিও এটা 4 লেনের রাস্তা অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি এই 4 লেনের রাস্তায় সন্ধ্যার আগে ঢুকতে পারছি, বাট এখানে যে জ্যাম। আস্তে ধীরে যাই, রাস্তায় আর দেখা হবে কিনা জানি না, না দেখা হলে একবারে বাসার সামনে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। কিছু ভাইয়ের সাথে দেখা হয়েছে, এক ভাই রাজশাহী যাবেন, আমার মতন সেম বাইক, যদি ওনাটা কার্বুরেটর, তো ওনার সাথে অন্য কথাবার্তা হইলো, ভালো লাগলো। অ্যান্ড আরেক ভাই উনি ঢাকা আসবেন, উনি প্রবলি এই ফার্স্ট টাইম আসতেছেন বা এর আগেও আসছেন হয়তো বা, বাট উনি আমাকে বললেন যে ভাই চলেন আপনার সাথেই যাই, তো উনি আবার আমাকে লিড নিতে বললেন। তা আমি সামনে লিড নিয়ে চালাইতেছি, উনি মনে হয় আমার পিছনে আছেন, বাট ওনার ফগ আছে, এটা হচ্ছে ওনার সুবিধা, আমার তো ফগ নাই। বাট এটা খুব ভালো লাগছে, এখানে যে এরকম হুটহাট করে কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা হইলে বেশ ভালোই লাগে। পিছনের লাইটটা অন করে নিলাম যাতে সিগন্যাল দেয় এইটা, তারপরে দেখি আস্তে ধীরে আমরা রওনা হই। সামনের এই আপুটা আবার হাত দিয়ে সিগন্যাল দিতেছে কেন? ওনাদের কি ইন্ডিকেটর নাই? বাট এরকম পিলিয়ন যদি সিগন্যাল দেওয়া জানে বা পিলিয়ন যদি সিগন্যাল দিতে পারে সেটা কিন্তু ভালো, আপনার উপরে প্রেশার কমবে।
যাই, আস্তে ধীরে রওনা করি, ইনশাআল্লাহ সহি সালামতে ঢাকায় পৌঁছাবো। ইস, কি রে ভাই এমন কেন? মানে এইগুলা কি ভাই, মানে ধুৎ, আপনারা যারা বাসে ট্রাভেল করেন তারা একটু দেখে শুনে ময়লা আবর্জনা ফেলাবেন, ঠিক আছে? দেখে শুনে ময়লা আবর্জনা না ফেলালে কি হয় দেখছেন? মানে আপনারা মানুষ হইতে, মানে বড় হইতেছেন কিন্তু মানুষ হইতেছেন না। কি রে ভাই, আপনি বমি করছেন, সেই বমিটা রাস্তায় আপনি ফেলাই দিবেন? এট লাস্ট 1 ঘন্টার কিছু বেশি সময় লাগছে আমার এলেঙ্গা থেকে গাজীপুর চৌরাস্তা আসতে। অবশেষে গাজীপুর চৌরাস্তায় আসা মানে ঢাকায় ঢোকা, ঢাকায় চলে আসলাম। সেই ব্যাক টু ওল্ড হরিফিং ঢাকা এগেইন। ঢাকা শহর আমার একদমই ভালো লাগে না, বাট জীবিকার তাগিদে, পড়াশোনার তাগিদে ঢাকায় আসতে হয়। আমি ঢাকায় থাকতে চাই না, আমি চাই যত দ্রুত সম্ভব আমি ঢাকা থেকে বের হয়ে যাই। দোয়া করবেন আমি যেন ঢাকা থেকে দ্রুত বের হয়ে যেতে পারি, সেটা দেশের বাইরে হোক ঢাকার বাইরে হোক। তো ভিডিও এখানে শেষ করতে হবে। গোপ্রোতে একদমই চার্জ নাই, আর ঢাকায় দেখানোর তেমন কিছু নাই। আমার আজকের দিনটা খুবই কষ্টে রাইড হয়েছে, আল্লাহর অশেষ রহমত। তাও যদিও আমি কুষ্টিয়া পার হয়ে তেমন কোনো রোদের দেখা পাই নাই, তীব্র রোদ, সো একটু আরামে ওখানে রাইড করতে পারছি। বাট ওইরকম কুষ্টিয়া পর্যন্ত আসতে যে রোদ ছিল, সেই রোদ থাকলে আমার আজকে খবর হয়ে যেত। বাট অনেক বেশি রাস্তা আমার রাইড করতে হয়েছে, যেহেতু আমি যমুনা সেতু থেকে ঘুরে আসছি। ঝিনাইদহ থেকে যমুনা সেতু হয়ে আসাটা আসলে সবচেয়ে বাজে অপশনের ভিতরে একটা, সবচেয়ে লংগেস্ট রুট এটা। অ্যাকচুয়ালি পদ্মা সেতু হয়ে আসতে মাত্র 4 ঘন্টা 5 ঘন্টায় পৌঁছে যেতাম, বাট যমুনা সেতু দিয়ে আসছি দেখে এখনও প্রায় 1 ঘন্টা মতন লাগবে আমার বাসায় যেতে। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ঝিনাইদহ ট্রিপ। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করার অনুরোধ রইল। ভালো না লাগলে কিছু করার দরকার নাই। অ্যান্ড আমার সাথে থাকার জন্য রিকোয়েস্ট করব। অ্যান্ড যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে তো আরও বেশি ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অ্যান্ড সেফ রাইড করবেন। কখনোই বেশি তেড়িবেড়ি করার দরকার নাই। আল্লাহ তাআলা কার মরণ কোথায় লিখে রাখছে, কোন বিপদ কোথায় লিখে রাখছে কেউ জানে না। সো be safe and be careful. Hasta la vista. Riding Rhapsodies is signing off from now. আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় ইনশাআল্লাহ। অবশেষে লং অলমোস্ট 750-800 কিলোমিটারের উপরে, প্রায় 800 কিলোমিটারের উপরে রাইড করছি এই 3-4 দিনে।